2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি জীববিজ্ঞান পথপত্রের ব্যবহারিক ভিডিও টিউটোরিয়ালে। তোমরা ইতিমধ্যে অবগত আছো, আমি ব্যবহারিক টিউটোরিয়ালের প্রথম এপিসোডটি আমাদের যে কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে পাবলিশ করেছি। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে নিয়েছ এবং ইতিমধ্যে অবগত হয়েছ যে কিভাবে ব্যবহারিক খাতা আঁকতে হবে। তোমাদের যে শর্টকাট সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আঙ্গিকে যে 5টি ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল প্রদান করা হয়েছে সেগুলোর থেকে যে 2টি ব্যবহারিক আঁকতে হবে সেটি নিয়ে বলেছিলাম এবং 2টি প্র্যাকটিক্যাল আমি কিন্তু ডিটেলস বর্ণনা করেছিলাম। আরও 3টি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বাকি রয়েছে, সেগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। উপস্থাপনায় আছি বরাবরের মতোই আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সৌমনি সরকারি এসএ কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী। বাকি যে 3টি ব্যবহারিক রয়েছে সেই ব্যবহারিকগুলো বর্ণনা করার জন্য তোমাদেরকে আমি এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবহারিক 3 করার জন্য আমি এখানে কচুর মূলের প্রস্থচ্ছেদ এবং কলাবতীর কাণ্ডের প্রস্থচ্ছেদ এই 2টি বর্ণনা করব। প্রথমত আমরা একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনটি পর্যবেক্ষণ করব। এখানে যে চিত্রটি দেওয়া হয়েছে এটি তোমাদের প্র্যাকটিক্যাল বইতেও রয়েছে। আশা করি এই চিত্রটি হুবহু তোমরা খুব সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে এঁকে দিবে এবং এগুলোকে কী করবে, লেবেলিং বা শনাক্তকরণ করবে, এই যেগুলো আছে লেখা। এরপরে হচ্ছে আমরা এগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য দেখব। প্রথমত হচ্ছে কিউটিকলবিহীন মূলত্বকে একুশি কী রয়েছে, মূলরোম রয়েছে। একেবারে বাইরের যে স্তরটি রয়েছে এপিব্লেমা বা মূলত্বক যেটিকে বলা হয়, সেখানে কি রয়েছে, একুশি রুট টিপ অথবা মূলরোম রয়েছে। দেখো এই যে এখানে একুশি দেখতে পাচ্ছ, বিক্ষিপ্তভাবে কি এগুলো অবস্থিত কিসের মধ্যে আছে, এগুলো এপিব্লেমাতে আছে বা মূলত্বকে রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে কর্টেক্স বিভিন্ন স্তরে কি নয়, বিন্যস্ত নয়। চিত্রের সাথে আমরা ম্যাচিং করে দেখব। এখানে দেখতে পাচ্ছ যে এপিব্লেমা থেকে অনেক স্তর বিশিষ্ট অনেকগুলো কি রয়েছে, কোষ রয়েছে বিভিন্ন আকৃতি বিশিষ্ট এবং সেটি অ্যানোডার্মিস পর্যন্ত বিস্তৃত। এই যে বিভিন্ন কোষ রয়েছে, কোষের সমন্বয়ে গঠিত যে অংশটি আছে সেটিকে বলা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স কিন্তু কি নয়, বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়। এখানে কিন্তু কোনো লেয়ার নেই। এখানে যে বিভিন্ন আকৃতি বিশিষ্ট কোষসমূহ রয়েছে সেগুলো এলোমেলোভাবে বসে কি তৈরি করেছে, কর্টেক্স তৈরি করেছে। তো বৈশিষ্ট্যে যা বলছে আমরা চিত্রের মধ্যে কি তাই দেখতে পাচ্ছি। তৃতীয় নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট। লক্ষ্য করো এখানে অ্যান্ডোডার্মিস যে স্তরটি আছে তার ভিতরে যে আরেকটি স্তর আছে কোষ স্তর বিশিষ্ট, সেটিকে বলা হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল কি এক স্তর বিশিষ্ট। দেখো লেয়ার কিন্তু একটাই, যে একটা লেয়ার। 4 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে এখানে বলা হয়েছে কি ভাস্কুলার বান্ডল অরিও। ভাস্কুলার বান্ডল মানে কি, যে পরিবহন যে টিস্যুগুচ্ছ রয়েছে সেটা অরিও। অরিও মানে কি, অরিও মানে কি, আমরা এখানে একটি বৃত্তাকার অংশ আঁকলাম। এই বৃত্তাকার অংশটাকে যদি আমি এই কেন্দ্র বরাবর বিভিন্ন অংশে অনেকভাবে কি করতে পারি, ভাগ করতে পারি, এটিকে বলা হচ্ছে কি অরিও। তোমরা এখানে একটু লক্ষ্য করো, আমরা ইচ্ছা করলে যে এখানে ভাস্কুলার বান্ডেলগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা অনেকভাবে কি করতে পারবো, এভাবে সমানভাবে ভাগ করতে পারবো। এই ব্যাপারটিকে বলা হচ্ছে কি অরিও প্রতিসাম্য। তাহলে এটিকে বলা হচ্ছে কি অরিও। 5 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে কি প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত, অতএব নমুনাটি হচ্ছে কি মূল। লক্ষ্য করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত, অতএব নমুনাটি হচ্ছে কি মূল। আমরা জানি যে একবীজপত্রী উদ্ভিদের যে মূল রয়েছে সেখানে 2 ধরনের পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল দেখা যায়। প্রথমটি হচ্ছে জাইলেম, দ্বিতীয়টি হচ্ছে কি ফ্লোয়েম। জাইলেম কিন্তু আবার 2 প্রকার হতে পারে, একটি হচ্ছে মেটাজাইলেম আর একটি হচ্ছে কি প্রোটোজাইলেম। এখানে লক্ষ্য করো এখানে যে কেন্দ্র রয়েছে এটি হচ্ছে সেন্টার পয়েন্ট, আর কেন্দ্রের বাহিরে যে বৃত্তাকার অংশ এটাকে বলা হচ্ছে কি পরিধি, তাই না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে মেটাজাইলেম হচ্ছে কিসের দিকে, কার থেকে কাছে আছে, কেন্দ্র থেকে কাছে না। তার মানে আমরা কি বলতে পারি যে মেটাজাইলেম হচ্ছে কিসের দিকে, কেন্দ্রের দিকে। আর প্রোটোজাইলেম যে ছোটো যেগুলো আছে এই যে এগুলো হচ্ছে কিসের দিকে, যে মূলত পরিধির দিকে। অতএব এই জাতীয় আমরা যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এটা একটি কি মূল। এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী এখন আমরা আরও পরে এটির প্রমাণ পাবো। এরপরে হচ্ছে যে 6 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হলো যে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক এবং জাইলেম নালিকাগুলো গোলাকার। তো এখানে যে দেখো আমরা জাইলেম একটু গুণে দেখি, 1 2 3 4 5 6 7, 7টি জাইলেম রয়েছে এবং এগুলোর কি শেপটা কেমন দেখতে, গোলাকার। এরপরে বলা হয়েছে মজ্জা বেশ কি বড়, মজ্জা বা পিত্ত।
এই যে মাঝখানে যে ঘনসন্নিবিশিষ্ট একটি অঞ্চল রয়েছে কোষ দিয়ে তৈরি, বড় বড় কোষ দিয়ে তৈরি, এই অংশটিকে বলা হচ্ছে মজ্জা বা পিত্ত। এটি কিন্তু কি ঘনসন্নিবিশিষ্ট। তো এই সমস্ত বৈশিষ্ট্যর আলোকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যে নমুনাটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের একটি মূল। এবার আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনটি কী করব, পর্যবেক্ষণ করব। তো এখানে আমি কলাবতীর যে কাণ্ড রয়েছে সেটির একটি অংশবিশেষ এখানে যে তোমাদের বইতে দেওয়া রয়েছে সেটি এখানে উল্লেখ করেছি, এবং এগুলো শনাক্তকারী বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এটিকেও প্রমাণ করে ছাড়ব যে নমুনাটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটি কী কাণ্ড। তো প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে কি আছে, বহিতকে, এখানে কিউটিকল হবে, বানানটি স্কিপ করেছে। তাহলে বহিতকে কি বিদ্যমান, কিউটিকল বিদ্যমান। কিউটিকল মানে হচ্ছে যে বহিতক আছে সেটা। আচ্ছা, কিউটিকল আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেখো এপিডার্মিস এবং হাইপোডার্মিসের উপরে যে এখানে এপিডার্মিস যেটা আছে, এপিডার্মিসের উপরে একটি লেয়ার বা স্তর রয়েছে, সেই স্তরটিকে বলা হচ্ছে কি কিউটিকল। তাহলে কিউটিকল অবশ্যই থাকবে এই কাণ্ডের জন্য। এরপরে হচ্ছে কি অধতক উপস্থিত। লক্ষ্য করো কিউটিকলের নিচে যে কোষস্তরগুলো রয়েছে যেমন এপিডার্মিস এবং হাইপোডার্মিস, এই স্তর দুটিকে একসাথে বলা হচ্ছে যে কি অধতক। আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, অধতক উপস্থিত রয়েছে। ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়, যেমনটি আমরা এখানে দেখেছি ভাস্কুলার বান্ডল হচ্ছে কি অরীয়, বাট এখানে যে ভাস্কুলার বান্ডল যে ফ্লোয়েম এবং মেটাজাইলেম দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সংযুক্ত এবং কি সমপার্শ্বীয়। চতুর্থ যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেম কিসের দিকে, পরিধির দিকে অবস্থান করে। প্রোটোজাইলেম কিসের দিকে বলছে, কেন্দ্রের দিকে। তো এখানে মূলত কেন্দ্র হচ্ছে আমাদের এটা যদি আমরা সেন্ট্রাল পয়েন্ট ধরি, এখানে আমরা দেখতে পাবো যে এই যে প্রোটোজাইলেম দেখতে পাচ্ছ এই যে সেন্টার থেকে কিন্তু তুলনামূলক কি কাছে, বাট মেটাজাইলেম কিন্তু কি পরিধি থেকে কাছে, এটি এখানে বলা হয়েছে। এই বৈশিষ্ট্যটি দেখে আমরা বলতে পারি কি এটি একটি কাণ্ড। এরপরে 5 নম্বর যে বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে ভাস্কুলার বান্ডলগুলো ভিত্তি টিস্যুতে কী থাকে, বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তাই না? যেমনটি মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডলগুলো খুব একেবারে কি সজ্জিত অবস্থায় ছিল, গোছানো ছিল, এখানে কিন্তু এরকম গোছানো নেই। দেখো বিক্ষিপ্তভাবে এই যে দেখতে পাচ্ছে যে ফ্লোয়েম, এই যে মেটাজাইলেম, প্রোটোজাইলেম বিক্ষিপ্তভাবে এক একটি এক এক জায়গায় অবস্থিত। 6 নাম্বার যে বৈশিষ্ট্যটি দেওয়া রয়েছে সেখানে লেখা হয়েছে ভাস্কুলার বান্ডল বদ্ধ, অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কোনো কী নেই, ক্যাম্বিয়াম নেই। তো দেখো এখানে এই যে জাইলেম এবং ফ্লোয়েমের যে মাঝখানে আছে সেখানে কিন্তু একেবারে কোনো অন্য ধরনের কোনো কী নেই, ক্যাম্বিয়াম নেই। তো এই সমস্ত বৈশিষ্ট্য দেখে আমরা কি বলতে পারি যে নমুনাটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কি কাণ্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আলোচ্য বিষয় হচ্ছে ব্যবহারিক 4 সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের অপরিহার্যতার প্রমাণের পরীক্ষা। যে আমরা কি জানি, উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এবং কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় কি করে, নিজের খাদ্য নিজে তৈরি করে, এবং যেই তৈরির যে প্রক্রিয়াটি তার নাম হচ্ছে কি সালোক সংশ্লেষণ অথবা ফটোসিনথেসিস। তো এই ফটোসিনথেসিস হওয়ার জন্য যে কার্বন ডাইঅক্সাইডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্য প্রয়োজন, সেই ব্যাপারটি আমরা এখানে পরীক্ষা করব। তো এই পরীক্ষাটি করার জন্য প্রথম আমাদেরকে তত্ত্ব দেখতে হবে। এখানে বলা হয়েছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিল সৌরশক্তির সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন করে এবং উপজাত হিসাবে কী করে, অক্সিজেন ত্যাগ করে। সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি সালোক সংশ্লেষণ অথবা ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য কী কী লাগবে, ক্লোরোফিল লাগবে, সৌরশক্তি লাগবে, পানি লাগবে এবং কি অবশ্যই কার্বন ডাইঅক্সাইড লাগবে। এই 4টি উপাদান ব্যবহার করে কি তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে। পত্ররন্ধ্রের মাধ্যমে এটি উদ্ভিদ বাহিরে কি করবে, নিষ্কাশন করবে। এই ব্যাপারটিকে বলা হচ্ছে ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি হলো প্রধান উপাদান, সূর্যালোক ও ক্লোরোফিল হচ্ছে কি সহায়ক উপাদান। আমরা কি বুঝতে পারলাম যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড যে উপাদানটি রয়েছে সেটি কিন্তু কি একেবারে মুখ্য উপাদান, তাই না? এই পরীক্ষাটি করার জন্য কি কি লাগবে আমরা একটু দেখি উপকরণগুলো। টব সহ একটি সতেজ গাছ, সেটি লম্বা পাতাযুক্ত হলে ভালো হয়। বড় মুখওয়ালা কাঁচের বোতল, কাটা সিপি লাগবে, পানি সহ একটি পেট্রি ডিস মানে একটি ছোট ডিশ মানে ছোট একটি পাত্র লাগবে, 20% কস্টিক পটাশ দ্রবণ, ভ্যাসলিন বা মোম লাগবে, 80% অ্যালকোহল এবং 1% কি লাগবে, আয়োডিন দ্রবণ লাগবে। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা এই প্র্যাকটিক্যালটি বুঝিয়ে দিব তোমাদেরকে। প্র্যাকটিক্যালটি সম্পূর্ণ করতে হবে। প্রথমত হচ্ছে পরীক্ষার পূর্বে টবসহ গাছটিকে 3 দিন ধরে অন্ধকার ঘরে রেখে শ্বেতসারবিহীন করতে হবে।
তাহলে এমন একটি টব নিব, সেই টবটিকে আমরা 3 দিন ধরে একটি অন্ধকার ঘরে রেখে দিব, যাতে সেখানে কোনো কি গ্লুকোজ উৎপন্ন হতে না পারে অথবা শ্বেতসার উৎপন্ন হতে না পারে। 2 নাম্বার হচ্ছে টেবিলের উপর বড় মুখ বিশিষ্ট বোতল কাত করে ওর ভিতরে কিছু কৌষ্টিক পটাশ দ্রবণ দিতে হবে। লক্ষ্য করো, আমি এখানে চিত্র দিয়েছি। একটি বড় যে বোতল রয়েছে, এখানে যে নিচে দেখতে পাচ্ছ কৌষ্টিক পটাশের দ্রবণ, এভাবে নিতে হবে। দেন হচ্ছে অন্ধকারে রাখা গাছটি থেকে একটি পাতা বোটা সহ ছিটে নিয়ে এর পলকের অগ্রভাগ কাটা সিপির ভিতর দিয়ে বোতলের ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক এইভাবে যে চিত্র যেখানে আছে, এই যে এখানে এসিপিটি থাকবে মাঝখান দিয়ে কাটা, তার ভিতর দিয়ে পাতাটি এভাবে ভিতরে প্রবেশ করাতে হবে। পাতার বিন্দুটি পানিপূর্ণ প্যাট্রিটিসে ডুবিয়ে রাখতে হবে। দেখো, পাতার যে বোটা রয়েছে এখানে, এটি ওই যে প্যাট্রিটিসটি দরকার ছিল, সেটির মধ্যে আমরা কী করব, পানি দিয়ে এই বোটাটি এখানে ভিজিয়ে দিব। বায়ুরোধ করার জন্য সিপির কাটা অংশে ভ্যাসলিন বা মোমের প্রলেপ দিয়ে সমস্ত ফাঁকা অংশ ভালোভাবে কী করতে হবে, বন্ধ করতে হবে। কাটা অংশ দিয়ে আমি পাতাটিকে প্রবেশ করিয়েছিলাম, এখানে যদি কোনো ফাঁকা অংশ থেকে যায় সেটিকে কী করতে হবে, মোম অথবা ভ্যাসলিন দিয়ে এটিকে বন্ধ করে দিতে হবে, তাই না? এই অবস্থায় পাতাসহ বোতলটি সূর্যালোকে রাখতে হবে। 3 থেকে 4 ঘন্টা পর পাতাটিকে বোতল থেকে বের করে প্রথমত কী করতে হবে, 80% অ্যালকোহলে সিদ্ধ করতে হবে। এতে পাতাটি ক্লোরোফিল মুক্ত হয়ে বিবর্ণ হয়ে যাবে। এরপর পাতাটিকে পানিতে ভালোভাবে ডুবিয়ে 1% আয়োডিন দ্রবণে 1 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই যে আমরা পেলাম এটা। এরপরে আমরা যে এই কাজগুলো করার পরে আমরা পাতাটির কী অবস্থা দেখব, কয়েক মিনিট পর পাতাটি আয়োডিন দ্রবণ থেকে তুলে পর্যবেক্ষণে আমরা এবার কী দেখতে পাবো, কয়েক মিনিট পর পাতাটি আয়োডিন দ্রবণ থেকে তুলে এনে পাতিত পানিতে ধুয়ে একটি পরিষ্কার সাদা কাগজের উপর ছড়িয়ে দিতে হবে। দেখা যাবে পাতাটির যে অংশটি বোতলের বাহিরে ছিল তা আয়োডিন দ্রবণের সংস্পর্শে নীল বা কালো বর্ণ ধারণ করেছে, কিন্তু বোতলের ভিতরে থাকা পাতার অংশটি কোনো কী হয় নাই, বর্ণের পরিবর্তন হয় নাই। সেক্ষেত্রে মাঝে মাঝে কী হয়, হালকা আয়োডিনের জন্য হলুদ অথবা পিঙ্গল বর্ণ ধারণ করে। তাহলে আমরা ফলাফলে কী আসতে পারি, লক্ষ্য করো, পাতার যে অংশটি এই বাহিরে ছিল সেটি কিন্তু কালো অথবা নীল বর্ণ ধারণ করেছে, আর যে অংশটি বোতলের ভিতরে ছিল সেটি কি আংশিক হলুদ বা পিঙ্গল বর্ণের হয়েছে। তো এক্ষেত্রে আমরা কী সিদ্ধান্ত উপনীত হতে পারি, যেহেতু কস্টিক পটাশ দ্রবণ কী করে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, তো এখানে বোতলের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডগুলো ছিল সেগুলো কী করেছে, কস্টিক পটাশ শোষণ করে ফেলেছে, যার কারণে কী ছিল না, এই বোতলের মধ্যে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড ছিল না বিদায় এখানে পাতার যে অংশটি ভিতরে ছিল সে অংশ কিন্তু কোনো কি পায় নাই, কার্বন ডাইঅক্সাইড পায়নি, যার কারণে কি হয় না, এখানে কোনো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এবং কোনো গ্লুকোজও তৈরি হয় নাই। কিন্তু বাইরের অংশটি যেহেতু বায়ুমণ্ডলের সাথে সংস্পর্শে ছিল, এখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড ছিল, সো এখানে কিন্তু কি হয়েছে, শ্বেতসার অথবা গ্লুকোজ উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার দরুন আমি যখনই এটিকে আয়োডিন দ্রবণের সংস্পর্শে এনেছি, তখনই এই বাইরের অংশটি কী হয়েছে, কালো বর্ণ অথবা নীলবর্ণ ধারণ করেছে। বাট এখানে যেহেতু কোনো কী ছিল না, গ্লুকোজ অথবা শ্বেতসার জাতীয় পদার্থ ছিল না, এই কারণে এই অংশে কি আয়োডিনের সংস্পর্শে এসে কোনো ধরনের বর্ণের পরিবর্তন হয়নি। তো আমরা কি বুঝলাম, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য অবশ্যই কী লাগবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি প্রয়োজন হবে। তো এই পরীক্ষাগুলো করার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, এই অংশটিও তোমরা খাতায় লিখবে। পরীক্ষায় ব্যবহৃত পাতাটি সম্পূর্ণ শ্বেতসার মুক্ত করে নিতে হবে। এটা আগে ওই যে 3 দিন একেবারে অন্ধকারে রাখতে হবে, যাতে কোনো ধরনের গ্লুকোজ তৈরি হতে না পারে। সংগ্রহস্থলগুলো সম্পূর্ণ বায়ুরোধী করতে হবে। সমস্ত ব্যবস্থাটি কয়েক ঘন্টা সূর্যালোকে রাখতে হবে। আয়োডিন পরীক্ষার আগে পাতাটি ক্লোরোফিল মুক্ত করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে বোতলের ভেতরের পাতার অংশটি পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সংস্পর্শে না আসে। এটা বোঝাচ্ছে এটা যে এখানে যে পাতাটি আছে সেটি যাতে এখানে যে কৌষ্টিক পটাশ যে দ্রবণ রাখা হয়েছে তাতে সংস্পর্শে না আসে, একটু দূরে থাকে। তো এই সতর্কতাগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে এখানে প্র্যাকটিক্যাল খাতায় কী লিখতে হবে, এখানে যা লেখা আছে সবগুলো লিখতে হবে, এই ছবিটি আঁকতে হবে, মন্তব্য লিখতে হবে, সাবধানতা সব কিছু লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের সর্বশেষ যে পরীক্ষাটি বা ব্যবহারিকটি রয়েছে সেটি হচ্ছে অবাধ শ্বসনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের পরীক্ষা বা অবাধ শ্বসনের পরীক্ষা, যেটিকে বলা হয়েছে। তো এখানেও একটি তত্ত্ব রয়েছে। শ্বসন মানে কি আমরা জানি, শ্বসন হচ্ছে যে যেই উদ্ভিদ খাদ্যবস্তুগুলো তৈরি করেছে সেগুলো জৈবনিক প্রক্রিয়ায় যখন অক্সিজেনের উপস্থিতিতে কী করে, জারণের মাধ্যমে শক্তি উৎপাদন করে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় কি শ্বসন। শ্বসন দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে অবাধ শ্বসন আর একটি হচ্ছে সবাত শ্বসন। অবাধ শ্বসন মানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে,
আর সবাত শ্বসন মানে যেখানে কী লাগে অক্সিজেন প্রয়োজন হয়। তো আমরা এখানে করতে যাচ্ছি যে কি অবাত শ্বসনের মাধ্যমে কি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে নির্গমন হয় সেটির আমরা একটি পরীক্ষা করব। শ্বসন একটি জৈবনিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোষের জৈব খাদ্য জারণের মাধ্যমে কি শক্তি নির্গত হয় এবং উপজাত দ্রব্য হিসাবে কি হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়, যেটা আমি আগে বলেছি। অবাত শ্বসন অক্সিজেনের কি অনুপস্থিতিতে ঘটে থাকে। এতে শ্বসনিক বস্তু অসম্পূর্ণরূপে জারিত হয়, যেমন কি উৎপন্ন করে, এটাকে বলা হচ্ছে কি C2H5 ইথানল, অথবা এটিকে বলা হয় ইথাইল অ্যালকোহল। ও কি হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং অল্প পরিমাণ শক্তি নির্গত হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি যে অবাত শ্বসনে কি শক্তি খুব কম পরিমাণে কি নির্গত হবে উৎপন্ন হয়। এই পরীক্ষাটি করার জন্য কি কি লাগবে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, একটি টেস্ট টিউব লাগবে, একটি পেট্রি ডিশ, পারদ লাগবে, ক্ল্যাম্প সহ একটি স্ট্যান্ড লাগবে, কয়েকটি অঙ্কুরিত ভেজা ছোলা লাগবে, একটি বাঁকা সিমটা লাগবে ও কৌষ্টিক পটাশের কয়েকটি টুকরো প্রয়োজন হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, আমরা চিত্রের সাথে আমাদের কার্যপদ্ধতিগুলো মিলিয়ে এখন পড়ব। প্রথমে অঙ্কুরিত ছোলা বীজগুলোর খোসা ছাড়িয়ে রাখতে হবে। এরপর ছোট বিকারটিতে কিছু পারদ ঢালতে হবে। লক্ষ্য করো এখানে যে ছোট একটি পেট্রি ডিশ রয়েছে বা একটি বিকার রয়েছে, সেখানে কি করতে হবে, পারদ ঢালতে হবে। 3 নাম্বার হচ্ছে টেস্ট টিউবটি পারদ দিয়ে সম্পূর্ণভাবে ভর্তি করতে হবে। এই যে দেখতে পাচ্ছি এখানে একটি টেস্ট টিউব, এই টেস্ট টিউবটি কী করতে হবে, সম্পূর্ণ পারদ দিয়ে ভর্তি করতে হবে। 4 নাম্বার হচ্ছে কি, এবার টেস্ট টিউবের মুখ বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে পেট্রি ডিশ পারদের উপর উপুট করে স্ট্যান্ডের সাথে ক্লিপ দিয়ে আটকাতে হবে, যেন টেস্ট টিউবটি এমনভাবে আটকাতে হবে যাতে এর মুখ পারদপূর্ণ পেট্রি ডিশের তলায় স্পর্শ না করে। ক্ল্যাম্প এবং স্ট্যান্ড রয়েছে, তার মাধ্যমে এই যে এখানে যে দেখতে পাচ্ছ টেস্ট টিউব, এটিকে হাত দিয়ে ধরে এমনভাবে এখানে লাগাতে হবে যাতে এর যে নিচের যে অংশটি আছে সেটি যাতে পেট্রি ডিশের যে তলা রয়েছে তার সাথে কি একেবারে স্পর্শ না করে, কিছুটা কি থাকে এখানে একটু গ্যাপ থাকে। 5 নাম্বার ধাপে কী করতে হবে, ছোলা বীজগুলো বাঁকা সিমটের সাহায্যে একটা একটা করে টেস্ট টিউবের মধ্যে ঢুকে দিতে হবে। ছোলা বীজগুলো পারদের চেয়ে হালকা বলে টেস্ট টিউবের উপরের প্রান্তে উঠে যাবে এবং ছোলা বীজগুলো প্রবেশ করানোর সময় টেস্ট টিউবে যাতে বায়ু প্রবেশ না করে সেদিকে কি লক্ষ্য রাখতে হবে। এ অবস্থায় পর্যবেক্ষণের জন্য 1 দিন রেখে দিতে হবে। দেখো 24 ঘন্টা বা 1 দিন রাখতে হবে। কিন্তু এটার মানে হচ্ছে এখানে একটি বাঁকা সিমটির মাধ্যমে এই যে এই অংশ দিয়ে একটি একটি করে কি এই যে ছোলা বীজগুলো আমরা কি করাবো, প্রবেশ করাবো। এগুলো যেহেতু পারদের থেকে হালকা, সো এগুলো কি হবে একেবারে টেস্ট টিউবের উপরের প্রান্তে এসে জমা হবে। পরীক্ষণটি আমরা 1 দিন রেখে দেওয়ার পরে কি দেখব, যে টেস্ট টিউবের পারদ কিছুটা কি নিচে নেমে এসেছে। এ অবস্থায় 1 টুকরা কৌষ্টিক পটাশ বাঁকা সিমটির সাহায্যে টেস্ট টিউবে কি প্রবেশ করলে দেখা যাবে টেস্ট টিউবের ফাঁকা স্থান পুনরায় পারদ দিয়ে পূর্ণ হয়ে গেছে। 2 নাম্বার চিত্রে দেখো, 1 দিন পর আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যে একটি কি খালি অংশ তৈরি হয়েছে। পরবর্তীতে যখন আমরা আবারও কি করলাম, এখানে টুকরো এখানে প্রবেশ করালাম, আবার কি দেখতে পেলাম, এখানে যে ছোলা বীজগুলো রয়েছে সেগুলো আবার উপরে, এখানে ছোলা বীজগুলো কি উপরে পৌঁছে গেছে। এই পরীক্ষার মাধ্যমে আমরা কি বুঝলাম, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, সেটিকে কিন্তু এই কৌষ্টিক পটাশ টুকরোগুলো শোষণ করে নিয়েছে, যার কারণে এই ফাঁকা অংশটি কি হয়েছে আবার পারদ দ্বারা পূর্ণ হয়ে গেছে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে অবাত শ্বসন প্রক্রিয়ায় কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কতগুলো সতর্কতা দেওয়া রয়েছে, এগুলো তোমরা খাতায় লিখবে। তাহলে খাতায় তোমাদেরকে কী কী লিখতে হবে, একেবারে প্রথম থেকে তত্ত্ব, উপকরণ, কার্যপদ্ধতি, সিদ্ধান্ত, সতর্কতা সবগুলো লিখতে হবে এবং এই চিত্রটি সুন্দরভাবে খাতায় আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের ব্যবহারিক সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আশা করি এই 5টি ব্যবহারিক তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছ। তোমাদেরকে প্রথম বর্ষে আমরা ইতিমধ্যেই এই প্র্যাকটিক্যালগুলো হাতে কলমে করিয়েছি। যদি শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দেয় এবং আমাদের সামনে অপরচুনিটি তৈরি হয়, আমরা এগুলো আবার তোমাদেরকে হাতে কলমে শেখাবো এবং প্র্যাকটিস করাবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।